হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে একটা খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হলো মক টেস্ট কীভাবে দেবে এবং মক টেস্টের অ্যানালিসিস কীভাবে করবে। তোমরা খুব ভালো করে জানো যে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লেই হয় না, প্র্যাকটিস করলেই হয় না, বা রিভিশন করলেই হয় না। মক টেস্ট না দিলে, মক টেস্ট দেওয়ার হ্যাবিট না তৈরি করলে এবং পরীক্ষার আগে অন্তত 60-70টা মক টেস্ট না দিয়ে গেলে তোমরা কিন্তু কোনোভাবেই কাট অফ ক্লিয়ার করতে পারবে না। তার কারণ মক টেস্ট দিতে দিতেই তোমাদের কাট অফ আস্তে আস্তে বাড়বে, কনফিডেন্স বাড়বে এবং কাট অফ ক্লিয়ার করার জায়গায় তোমরা পৌঁছাবে। এর আগে তোমরা এখানেই সাকসেস স্টোরিতে অনেকের ইন্টারভিউ দেখেছো, না দেখে থাকলে এখনও দেখে নাও। আমাদের প্লেলিস্টে সাকসেস স্টোরিজ বলে একটা আছে, সেখানে প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেটদের ইন্টারভিউ আছে, যেখানে তারা প্রত্যেকে বলছে যে মক টেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, তো মক টেস্ট দিতে জানতে হয় এবং পরীক্ষায় গিয়ে পরীক্ষাটা যে দেবে সেখানেও কিভাবে তুমি পরীক্ষাটা দেবে কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হয়। এবং মক টেস্ট দেওয়ার এই প্রসেসগুলো যদি তুমি না জানো, মক টেস্ট অ্যানালিসিস করে ঠিক করে যদি অ্যানালিসিস না করতে পারো, মক টেস্টগুলো ঠিক করে অ্যানালিসিস না করলে নাম্বার কিন্তু ইমপ্রুভ হবে না। যতই তোমরা মক টেস্ট দাও নাম্বার ইমপ্রুভ হবে না। তো মক টেস্ট অ্যানালিসিস করারও কিছু প্রসেস আছে, পার্টিকুলার কিছু পয়েন্ট তোমাদের আমি বলবো। আমি কনফার্ম তোমরা এগুলো ফলো করো না এবং করো না বলেই তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিও। যে দ্য আর্ট অফ টেকিং এক্সাম, মানে এক্সাম দেওয়ার যে আর্ট এবং বাড়িতে যে মক দিচ্ছ সেই মকটা দেওয়ারও আর্ট। ঠিক আছে, তো সবার প্রথমে আমি আসি যে দ্য আর্ট অফ স্কিপিং অ্যান্ড কামিং ব্যাক। মানে দেখো, একটা মক টেস্ট দেওয়ার সময় প্রথমত তো একটা 1 ঘন্টার পরীক্ষা তোমার পুরো জীবনটা, তোমার পুরো জীবনের ভাগ্যটা নির্ধারণ করছে। ঠিক আছে, তো পরীক্ষার হলে তুমি যাচ্ছ, পরীক্ষার কথাই বলি, পরীক্ষার হলে যাচ্ছ, মক পরীক্ষা শুরু হওয়ার আগে এপাশের বন্ধু, ওপাশের বন্ধু, সামনের বন্ধু বা বান্ধবী এদের সঙ্গে বেশি কথা বলে নিজের জ্ঞান জাহির করার চেষ্টা করবে না। চুপচাপ নিজের সিটে গিয়ে বসবে, নিজের যে ফর্মালিটিসগুলো করবে কমপ্লিট করার পরে চুপচাপ নিজের সিটে বসবে, হাতে টাইম থাকলে মাথা নিচু করে বা স্ক্রিনের দিকে তাকিয়ে চুপচাপ কনজার্ভড ওয়েতে, রিজার্ভড ওয়েতে চুপচাপ বসে থাকবে যতক্ষণে ইনস্ট্রাকশান আসছে এবারে তোমরা রোল নাম্বার পুট করো, এক্সাম শুরু করো। প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই মুহূর্তে তোমার এক্সাম শুরু হয়ে গেল তুমি জানবে এক একটা সেকেন্ড হচ্ছে তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে তোমার পুরো জীবনটা দাঁড়িয়ে আছে। তাহলে ওইখানে তোমাকে একদম একদম হাই অ্যালার্ট সিচুয়েশনে থাকতে হবে, হাই অ্যালার্ট। ঠিক আছে, 3 নম্বর জিনিস হলো অঙ্ক করতে করতে তোমরা এমন সময় অনেক কোয়েশ্চেন দেখতে পাবে যে কোয়েশ্চেনটা হয়তো অনেক সোজা কোয়েশ্চেন বা আগে আমি করেছি কিন্তু মিলছে না, এবং তখন আমাদের মধ্যে একটা ইগোর লড়াই চলে আসে। ঠিক আছে, কোয়েশ্চেনটা ছেড়েও আমরা যেতে পারি না। এইখানে তোমাকে আর্ট অফ স্কিপিং শিখতে হবে। মানে একটা কোয়েশ্চেনের জন্য তোমার 1 মিনিট বরাদ্দ, তুমি সেই কোয়েশ্চেনটা কষে যাচ্ছ, মিলছে না, মেলাবই, 4 মিনিট চলে গেল, সর্বনাশ হয়ে গেল। তাহলে এই ইগোর লড়াই থেকে বেরিয়ে এসে এই কোয়েশ্চেনটাকে তোমাকে স্কিপ করতে হবে। তোমার ওই কোয়েশ্চেনটার প্রতি কোনো পার্সোনাল শত্রুতা নেই, ওই কোয়েশ্চেনটাকে স্কিপ করে ওই টাইমটা তোমাকে অন্য কোয়েশ্চেন লাগাতে হবে। চেষ্টা করতে হবে, টার্গেট রাখতে হবে যে একটা ঘন্টা যে সময়টার মধ্যে তোমার পরীক্ষা, সেই সময়ের মধ্যে 1 থেকে 100 যত নম্বরের পরীক্ষা প্রত্যেকটা কোয়েশ্চেন আমি যেন অ্যাটেম্প করতে পারি। একটা কোয়েশ্চেনের পেছনে অনেক সময় দিতে গিয়ে 4টে কোয়েশ্চেন ছেড়ে গেল যেন না হয়। তার থেকে বরং আমি এমন করব যে 1 ঘন্টার পরীক্ষা 55 মিনিটের মধ্যে আমি পুরো কোয়েশ্চেন একবার করে অ্যাটেম্প করে নেবো, যেগুলো যেগুলো ছেড়ে গেলাম লাস্টের 5 মিনিটে ওই 4টে বা 5টা কোয়েশ্চেন আবার ট্রাই করব। ঠিক আছে, তুমি ব্যাক করেই আসতে পারছো না, তাহলে তোমাকে যখন বাড়িতে তুমি মক দেওয়ার প্র্যাকটিস করবে তোমাকে চেষ্টা করতে হবে যে যেটা তুমি অঙ্কটা দেখে বুঝতে পারছো যে এই অঙ্কটা অনেক বড় ক্যালকুলেশন হতে চলেছে, বা দেখে বুঝতে পারছো এই অঙ্কটা আমি এখন করলে আমার সময় নষ্ট হবে, অঙ্কটা ছেড়ে চলে যাও। 55 মিনিটের মধ্যে পুরো পরীক্ষা শেষ করার চেষ্টা করো এবং ব্যাক করে এসে ওই কোয়েশ্চেনটা তখন ট্রাই করো। তাহলে আর্ট অফ স্কিপিং অ্যান্ড কাম ব্যাক, একটা কোয়েশ্চেন নিয়ে ধরে না পড়ে থেকে ওই কোয়েশ্চেনটাকে স্কিপ করো এবং কাম ব্যাক করে আসো। কাম ব্যাক করার টাইমটা তোমাকে রাখা প্র্যাকটিস করতে হবে বাড়ি থেকে মক দেওয়ার সময়। ব্যাক করে এসে
ওই কোয়েশ্চেনটা ট্রাই করো, দেখবে তখন তুমি তখন জানো আমার পরীক্ষা ভালো হয়েছে, প্রচুর কোয়েশ্চেন আমি অলরেডি অ্যাটেম্প করে ফেলেছি, 5 মার্ক আমার উঠে গেছে, এবার আমি চেষ্টা করি এই কোয়েশ্চেনটা পারি কিনা। ক্লিয়ার? নেক্সট, প্যানিক ফ্যাক্টর। একটা পরীক্ষা খারাপ হওয়ার পেছনে সবথেকে বড় রিজন হচ্ছে প্যানিক ফ্যাক্টর। তুমি সমস্ত কোয়েশ্চেন পারছো, সমস্ত কিছু জানো, সমস্ত বিশাল ভালো প্রিপারেশন নিয়ে গেছো, প্যানিক ফ্যাক্টর কিন্তু খুব ভাইটাল। প্যানিক ফ্যাক্টর দুটো হয়, এক নম্বর হচ্ছে একটা এক্সাম হল অ্যাপিয়ারেন্স, তার টেনশন, এবং এখন তোমরা এত পরীক্ষা দাও, সমস্ত পরীক্ষা তো অনলাইন হয়ে গেছে, এসএসসি হোক আরআরবি হোক, পরীক্ষা দিয়ে দিয়ে আশা করি তোমাদের ওই এক্সাম হল প্যানিকটা কেটে যাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের একদম প্রথম থেকে ফর্ম ফিল আপ করতে হবে। এমন নয় যে তুমি ধরো মার্চ এপ্রিলে পড়াশোনা শুরু করলে বা জুন মাসে তোমার গ্র্যাজুয়েশন শেষ হলে পড়াশোনা শুরু করলে, জুলাই বা অগস্টে গিয়ে দেখছো তুমি ফর্ম ফিল আপ হচ্ছে, তুমি ভাবলে যে আমি তো এখন এই পরীক্ষায় বসে কিছু পারবো না, বেকার ফর্ম ফিল আপ করবো না। কেন করবে না? 100 টাকা লাগে ফর্ম ফিল আপ করতে, আর যাতায়াত করতে ধরে নিলাম 100 টাকা লাগে, 200 টাকা দিলে একটা পরীক্ষা দিলে, একটা হল অ্যাপিয়ারেন্স, একটা টেনশনের সঙ্গে তুমি ওয়াকিবহাল হলে, তোমার হল অ্যাপিয়ারেন্সের টেনশনটা কাটলো, পরের পরীক্ষাটা যখন তুমি সিরিয়াসলি দিতে যাবে তখন তোমার কাছে এখন অন্তত এই প্যানিক ফ্যাক্টরটা কাজ করবে না, সমস্ত জিনিসপত্রগুলো তুমি তখন জানো। ঠিক। 2 নম্বর জিনিস হচ্ছে, এমন সময় অনেক দেখবে পরীক্ষা দিতে বসে বা মক দিতে বসে যে পরপর 3টে 4টে 5টা কোয়েশ্চেন পারছো না, হয়তো অঙ্ক করতে বসেছো, 1 নম্বর কোয়েশ্চেনটা পারলে না, তারপরের কোয়েশ্চেনটা উত্তর মিলল না, তারপরের কোয়েশ্চেনটা পারলে না, তারপরের কোয়েশ্চেনটা বুঝতে পারছো না, এইখানে একটা মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করে দেয় যে আমি তো কোনো অঙ্ক পাচ্ছি না, বুক ধুকপুক করতে শুরু করে দেয়, আমি তো কোনো অঙ্ক পাচ্ছি না, তাহলে কি করে হবে, তাহলে তো কোয়েশ্চেন খুব শক্ত হয়েছে, আমার প্রিপারেশন ভালো হয়নি, আমার গেল। এই প্যানিক ফ্যাক্টরটা থেকে তোমাকে বেরোতে হবে। এটা যখনই বেরোবে তখনই বেরোতে পারবে যখন তুমি বাড়িতে প্রত্যেক দিন মক দেওয়া প্র্যাকটিস করবে, আলাদা আলাদা জায়গা থেকে হার্ড মক দেওয়া প্র্যাকটিস করবে। তাহলে যখন তোমার এরকম সিচুয়েশান হবে, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 25টা অঙ্কের মধ্যে 3-4টে কোয়েশ্চেনই ম্যাক্সিমাম শক্ত দেবে, বাকি কোয়েশ্চেন সবাইকার করার জন্য দেবে। হয়তো প্রথম 4টে কোয়েশ্চেনই শক্ত পেয়ে গেছি, তখন তোমাকে কী করতে হবে, নিজের মাইন্ডকে ডাইভার্ট করতে হবে। ডাইভার্ট করে কি করবে, তুমি ম্যাথসটা 1 নম্বর থেকে শুরু করেছিলে, চেঞ্জ করে 25 নম্বরে চলে যাবে। এবার তুমি 25, 24, 23, 22 এভাবে করতে শুরু করো। বোঝা গেল? তাহলে ওই যে তুমি 3-4টে কোয়েশ্চেন আটকালো, এখানে প্যানিক করবে না, প্যানিক করে তো কোনো লাভ নেই, 4টে কোয়েশ্চেন গেছে, বাকিগুলো যে আমি প্যানিক করে খারাপ কেন করব, বাকি পরীক্ষাটা, বাকি কোয়েশ্চেনগুলো, ম্যাথ ছাড়া আরও কতগুলো সেকশন রয়েছে তার কোয়েশ্চেন, ম্যাথসেরও এগুলো বাদ দিয়ে আরও কত কোয়েশ্চেন রয়েছে, সেইগুলো করার চেষ্টা করি। প্যানিক করলে তো ক্ষতি, বরং যা গেছে বাকিগুলো দিয়ে আমি নাম্বার তোলার চেষ্টা করি। ঠিক আছে? তো এই প্যানিক ফ্যাক্টরটা আমার কথাটা মাথায় রাখবে এবং মক টেস্ট দেওয়ার সময় এগুলো মাথায় রেখে মকগুলো দেবে। নেক্সট আসছি মক অ্যানালিসিস। মক শুধু দেওয়াই নয়, মক টাইমলি দেওয়ার সঙ্গে থেকে অ্যানালিসিসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যদি মক অ্যানালিসিস না করো তাহলে তুমি নতুন কোয়েশ্চেনগুলো জানবে না, সলিউশনগুলো জানবে না, এবং ওখান থেকে তুমি কি ভুল করছো সেই ভুলগুলো ঠিক করে পরের মকে কাজে লাগাতে পারবে না। এবং তুমি যদি একই ভুল বারবার প্রত্যেকটা মকে করতে থাকো তাহলে নাম্বার কি করে বাড়বে? বা তুমি ধরো কোনো একটা চ্যাপ্টারে কোয়েশ্চেন পারো না, সেই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা মকে কোয়েশ্চেন আসছে, ধরো প্রবাবিলিটি, প্রত্যেকটা মকে কোয়েশ্চেন আসছে, আর তুমি প্রবাবিলিটি জানো না, তাহলে ওটা যদি তুমি শিখে না নাও তাহলে তোমার নাম্বার কী করে ইমপ্রুভমেন্ট হবে? তাহলে সবথেকে প্রথম জিনিস মক অ্যানালিসিসে একটা তোমাকে সাবজেক্ট ওয়াইজ নোটবুক ফর নিউ কোয়েশ্চেন্স করতে হবে। মক দিতে তুমি ম্যাথসের অনেক নতুন কোয়েশ্চেন্স পাবে, রিজনিংয়ের কিছু নতুন কোয়েশ্চেন্স পাবে, জিকের অনেক সাবজেক্ট ওয়াইজ নতুন কোয়েশ্চেন পাবে, রিজনিংও কিছু নতুন কোয়েশ্চেন পাবে। তাহলে যেই কোয়েশ্চেনগুলো তুমি পারোনি, ম্যাথসের হোক বা জিকের হোক বা রিজনিংয়ের হোক বা ইংলিশের ভোকাবুলারির হোক, যেগুলো তুমি পারোনি সেগুলো তুমি কি করলে, সেটা যদি আবার পরের মকে আসে বা পরীক্ষায় আসে তখন তুমি কি পারবে? তার জন্য তোমাকে কী করতে হবে, একটা সাবজেক্ট ওয়াইজ, মানে ম্যাথসের একটা, ইংলিশের একটা, জিকের একটা, রিজনিংয়ের একটা, যেটা শুধুমাত্র মক অ্যানালিসিস থাকবে। মক অ্যানালিসিস ম্যাথস, মক অ্যানালিসিস রিজনিং, মক অ্যানালিসিস জিকে, বা একটা খাতারই দুদিক থেকে শুরু করতে পারো। সাবজেক্ট ওয়াইজ নোটবুক থাকবে ফর নিউ কোয়েশ্চেন, সেখানে তুমি কি করবে, যে কোয়েশ্চেনগুলো তুমি পারলে না সেই কোয়েশ্চেনগুলো লিখবে, তার সাথে সাথে সলিউশনগুলো লিখবে, এবং পরের মকটা দেওয়ার আগে এই যেগুলো তুমি নোট ডাউন করে রাখলে সেগুলো একবার রিভিশন দিয়ে নেবে, দিয়ে পরের মকটা দেবে।
তাহলে পরে কী হচ্ছে, নতুন জিনিসগুলো তোমার শেখা হচ্ছে এবং ওগুলো ফর ফিউচার রিভিশন দেওয়ার জন্য একটা রেকর্ডও হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 নম্বর জিনিস, ডায়েরি ফর কমনলি মেড মিস্টেক্স। কমনলি মেড মিস্টেক্স মানে কি, ধরো তুমি আজকের মক দিতে বসলে এবং তুমি ভুল করে কি করলে, একটা কোয়েশ্চেনের পিছনে প্রচুর সময় দিয়ে ফেললে, যার জন্য তোমার পুরো সেকশনটাই ঘেঁটে গেল বা শেষ করতে পারলে না, কমনলি মেড মিস্টেক। বা ধরো তুমি কি করলে, কোনো একটা পরীক্ষায় ধরো ম্যাথসটা আগে করেছো, রিজনিংটা পরে করেছো, করতে গিয়ে তুমি দেখছো যে ম্যাথসটা করে তোমার রিজনিংটা করা হচ্ছে না। ঠিক আছে, তাহলে পরের মকে তুমি কি করবে, রিজনিংটা আগে দাও, ম্যাথসটা পরে দাও। ঠিক আছে, বা ধরো তুমি ইংলিশটা তুমি ধরো মক দিচ্ছ, ইংলিশের জন্য তোমার ধরো দরকার 8 মিনিট বা 10 মিনিট দেওয়ার, তুমি কোনো একটা মকে 12 মিনিট ধরে ইংলিশ করলে, তার ফলে তোমার অন্য সাবজেক্টের কোয়েশ্চেন হ্যাম্পার হলো। তাহলে কমনলি মেড মিস্টেক কি, তুমি লিখে রাখলে যে এই ইংলিশের টাইমটা আমাকে আরেকটু কমাতে হবে। ঠিক আছে, এরকম তুমি মক দিতে দিতে কিছু কিছু মিস্টেক খেয়াল করবে, সেই মিস্টেকগুলো তুমি নোট ডাউন করো, আর ডায়েরি করো যে এই মকটায় আমি এই মিস্টেকগুলো করেছি, এবং পরের মকটা দেওয়ার আগে তুমি ওইগুলো দেখে নাও যে এই মিস্টেকগুলো আমি নেক্সট মকে রিপিট করব না। ঠিক আছে, পরের মকটা দেওয়ার পরে আবার তুমি বসো ডায়েরিটা নিয়ে, বলো নিজেকে নিজে বলো এবং লেখো যে আগের মকে আমি এই মিস্টেকগুলো করেছিলাম, এই মিস্টেকগুলো এই মকে আমি করিনি, চেক করেছি নিজেকে, এবং এই মকে আবার আমি নতুন এই 2টো মিস্টেক করেছি, এই মিস্টেকগুলো আমাকে পরের মকে আবার চেক করতে হবে। তাহলে পরের মকটা দেওয়ার আগে এই প্রথম দিন দ্বিতীয় দিনের মিস্টেকগুলো একবার চোখ বুলিয়ে নাও, দিয়ে নেক্সট মকটা দাও, এভাবে নিজেকে নিজে ইমপ্রুভ করো। ঠিক আছে, তাহলে মকের মিস্টেকগুলোকে নোট ডাউন করতে হবে। আর 3 নম্বর জিনিস হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, একটা এক্সেল শিটে ডেট ওয়াইজ প্রত্যেকটা মকের নাম্বারগুলো নোট ডাউন করো। তুমি দেখতে পাবে যে প্রথম মকে তুমি হয়তো সব থেকে কম পেয়েছো 98, তারপরের মকে 110 পেয়েছো, তারপরের মকে 120 পেয়েছো, তারপরের মকে 130 পেয়েছো, তারপরের মকে 140 পেয়েছো, এবারে তোমার নাম্বারটা কনসিস্টেন্ট থাকছে। এই নাম্বারের ট্র্যাক ডাউনটা খুব ইম্পর্টেন্ট নিজের সেলফ কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য। ঠিক আছে, তো মক অ্যানালিসিস তোমরা নতুন কোয়েশ্চেন তো শিখছই, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে। ঠিক, তাহলে তোমাদের আমি আবার বলি যে তোমরা যে যত ভালোই পড়াশুনো করে থাকো না কেন, যদি পরীক্ষার আগে 60 থেকে 80টা মক যদি না দিয়ে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় পাস করার চান্স খুব কম। ভালো করে মক দাও, রেগুলার মক দাও এবং সিরিয়াসলি দাও। মক দিতে উঠে চলে গেলে আবার এসে দিলে, এই জিনিসটা একদম করবে না। সিরিয়াসলি পরীক্ষার মতো করে, পরীক্ষার ঘরে পরীক্ষার অ্যাম্বিয়েন্স তৈরি করে মক দাও। মক দিচ্ছ, নিচ থেকে বাড়ি কোনো লোক হোক বা মা হোক বা বাবা হোক তোমাকে ডাকলো কোনো একটা কাজে, তাদেরকে আগে থেকে বলে রাখো যে আমি এখন মক টেস্ট দেবো, খুব বেশি এমার্জেন্সি মানে মেডিকেল এমার্জেন্সি জাতীয় কোনো জিনিসপত্র যদি না আসে, তাহলে আমাকে নেক্সট 1 ঘন্টা ডাকবে না। বাড়িতে ধরো তোমাকে কেউ ডাকতে এসছে, কোনো বন্ধুবান্ধব কোনো রিলেটিভ ডাকতে আসলেও আমাকে ডাকবে না, আমি নেক্সট 1 ঘন্টা মক দেবো। একমাত্র মেডিকেল এমার্জেন্সি কিছু যদি হয়, কারো যদি শরীর টরীর খারাপ হয়, তবেই মাত্র আমাকে ডাকবে, 1টা ঘন্টার তো ব্যাপার। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তোমরা এই যে জিনিসপত্রগুলো বললাম এগুলো নোট ডাউন করো, এবং এগুলো প্রত্যেকটা মকের সঙ্গে সঙ্গে নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য করতে থাকো। তো এই পদ্ধতিগুলো ফলো করো, আশা করি তোমরা গোটা 20-30টা মক দেওয়ার পরেই এর ফলাফলটা বুঝতে পারবে এবং আস্তে আস্তে তোমাদের মকের নাম্বার ইমপ্রুভ হতে থাকবে। ঠিক আছে, তো যারা অলরেডি 2-3 বছর ধরে পড়াশুনো করছো বা এর আগে পরীক্ষা দিয়েছো, সামনেই পরীক্ষা, তোমরা জানো অগস্টে পরীক্ষা, তো তোমরা এখন থেকে মক দেওয়া শুরু করে দাও, ডেলি একটা করে মক দেওয়া শুরু করে দাও। তার সঙ্গে সঙ্গে এই পয়েন্টগুলো মাথায় রাখবে, অ্যানালিসিস করবে। যারা বিগিনার্স, সবে পড়াশোনা শুরু করেছো, তারা এখন সপ্তাহে অন্তত 1-2 করে মক দিতে থাকো নিজের জিনিসটা বোঝার জন্য। পরীক্ষার 2 মাস আগে থেকে ডেলি মক দেওয়া শুরু করবে, মক না দিলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও যে আর কিসের ওপরে তোমাদের ভিডিও দরকার, বা কোন চ্যাপ্টারের কোন টপিকের ওপরে কোয়েশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কোন চ্যাপ্টারটা বোঝালে ভালো হয়, কমেন্টে জানাও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, এবং এভাবে আমাদের চ্যানেল ফলো করতে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। সাকসেস কিন্তু আসবেই। যারা ভালো করে পড়াশোনা করেছে, অনেস্টলি পড়াশোনা করেছে, তারা আনসাকসেসফুল রয়ে গেছে, এটা অন্তত আমি আমার এত দিনের এই লাইনে থাকার জন্য আমি দেখিনি। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক।